কলকাতা হাইকোর্টের রায়কেই বহাল রাখলো সুপ্রিম কোর্ট। এক ধাক্কায় 25,752 জন চাকরি পাবো অর্থাৎ শিক্ষকের চাকরি বাতিল হয়ে গেল এক ঝটকায়। কি বলবেন? দেখুন, এটা তো মহামান্য সুপ্রিম কোর্ট যে আদেশ দিয়েছে সেটাকে তো আপনাকে মানতেই হবে। এবং মানে এটাই দেখিয়ে দিল যে হাইকোর্টে যে বিচারটা হয়েছিল সেটাই মানে সঠিক বিচার ছিল, এবং সেই জায়গাটাই আবার কনফার্ম করলো হাইকোর্টের অর্ডারটা। মানে ন্যায় বিচার যে পেয়েছিলেন, হাইকোর্ট যে ন্যায্যভাবে বিচার করেছিলেন, নিরপেক্ষ বিচার যে দিয়েছিলেন পাবলিকদের মানে এতে, সেটা প্রমাণ হলো যে হাইকোর্ট এখনও পর্যন্ত মানে আইনের প্রতি যে বিশ্বাস বা আস্থা ছিল মানুষের, সেটা আবার ফিরে এলো। হয়তো চাকরি প্রার্থীরা মানে যারা চাকরি খুইয়েছেন তাদের প্রতি সমবেদনা রয়েছে, কিন্তু মানে যোগ্য প্রার্থীদের প্রতি, কিন্তু যারা অযোগ্য তাহলে কী হবে? আজকে জাজমেন্ট বেরিয়ে যাওয়ার পর নবান্নের যে সাংবাদিক সম্মেলন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, জাজমেন্টের বেশ কিছু বিষয় তিনি সামনে নিয়ে এসেছেন। আপনি একজন আইনজীবী, আপনিও জাজমেন্টে দেখেছেন, এই জাজমেন্ট থেকে মূলত কি কি বিষয় রেখেছে সুপ্রিম কোর্ট, যদি একটু বিস্তারিত বলেন। দেখুন, সুপ্রিম কোর্ট, এখানে আমি বলবো যে সুপ্রিম কোর্ট অনেক মানবিকতার মানে দিকটা অনেকটা দেখেছে। কারণ যেরকম চাকরি ক্যান্সেল করেছে সেরকম কিন্তু মানে বলেছেন যে 3 মাসের মধ্যে বিকল্প জায়গায় দিতে হবে এবং এজ রিল্যাক্সেশন দেবে, যেটা মানে মানে এই মামলা চলাকালীন যে সময়টা গেছে বা বয়সের ব্যাপার যেটা থাকবে সেই জায়গায় কনসিডার করতে বলেছে। সুপ্রিম কোর্টও কিন্তু অনেক মানে যে চাকরি ক্যান্সেল করেছে মানে বাধ্য হয়েছে যে কোন জায়গাটায় ছিল। আর তারপর হচ্ছে ওই 416 জনের যে টাকাটা ফেরত দিতে বলেছে, কিন্তু মানে খুবই মানবিকভাবে জাজমেন্টটা দিয়েছে। এটাকে মানে মানে আমরা কি বলবো যে বর্তমান পরিস্থিতি এবং সব কিছু বিবেচনা করে জাজমেন্ট দিয়েছে। আর এই যে জাজমেন্ট তো মানে এটা হওয়ারই ছিল, শুধু মানে সময়ের অপেক্ষা ছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন বিচার ব্যবস্থাকে সম্মান করি, কিন্তু এই রায়কে মেনে নিচ্ছি না। কি বলবেন? দেখুন, এটা তো ওনার ব্যক্তিগত মতামত। বিচার ব্যবস্থাকে যদি আপনি সম্মান করেন, তো রায়টা তো বিচার ব্যবস্থাই দিয়েছেন। এই রায়টা তো আর অন্য কেউ দেয়নি, বা এই রায়টা তো ধার করে আনা হয়নি, তো জজ সাহেবরাই দিয়েছেন। তো বিচার ব্যবস্থার উপর যদি আস্থা থাকে তাহলে তো সেই রায়কে মানতেই হবে। কিন্তু তার পাশাপাশি বলেছেন আইনজীবী অর্থাৎ নাম করে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নাম করে বলেছেন তাকে নোবেল দেওয়ার জন্য নমিনেট করবেন তিনি। বিকাশ রঞ্জনী এবং সুকান্ত মজুমদার বিজেপি চক্রান্তেই গোটা প্যানেল বাতিল করা হলো। এটা কি ভেবে দেখছেন? দেখুন, একটা কথা বলি, এখানে রাজনীতি রং চড়ালে তো হবে না। মানুষ যখন অসহায় হয়ে যায়, যখন কোনো মানে রাস্তা সে দেখতে না পারে, তার যখন দেয়ালে পিঠ থেকে যায়, তখন সে আইনের কাছে যায়, আইনের দ্বারস্থ হয়, যেখানে হচ্ছে আইন হচ্ছে মানে যেখানে বিচার পাওয়ার জন্য যায়। আমরা অনেক সময় বলি যে মানে আমরা কোর্টটাকে বলি হচ্ছে টেম্পল অফ জাস্টিস। আমরা বলি, আমরা আইনজীবীরা বলি, এবং আমরা জানি যে সেখানে ন্যায় বিচারটা হয়। আজকে হাইকোর্টের যখন বিচারটা হয়েছিল তখন বলেছিল মানে মদভ্রষ্ট বা অনেক রকমভাবে বিবেচনা হয়েছিল। তো সেটা তো সে যখন আপনার অ্যাপিলে গেল, সে অ্যাপিলে গিয়ে তো সুপ্রিম কোর্টেরই অর্ডার মানে একই রায় তো বহাল রাখলো। আর বিকাশবাবু হচ্ছে নো ডাউট হি ইজ এ গুড লয়ার, ওয়ান অফ দ্য বেস্ট লয়ার ইন ইন্ডিয়া। একজন লয়ার যেরকম কপিল সিব্বাল রয়েছে এবং আগে যারা বিভিন্ন বড় বড় যারা লয়ার রয়েছে, অভিষেক মানু সিংভি রয়েছেন, এবং এরা আমাদের হাইকোর্টে শেখর বোস রয়েছেন, মিলন মুখার্জি। আপনি মানে আমরা বাই প্রফেশন লয়ার, আমি আমার পার্টটুকু প্লে করব। এবার তাতে আমি তো চাইবো না কারোর মানে ক্ষতি হোক, কিন্তু আমি যে মানে প্লিডিংসটা রাখবো, হোয়াট উইল বি মাই প্লিডিংস, বা আমার যেটা থাকবে যে সেটা আমি 100% দেবো, কারণ আমি ফিস নিয়েছি। আমি অ্যাজ এ লয়ার তাই করবো, এবং বিকাশবাবু যেটা করেছেন অ্যাজ এ লয়ার সেটা করেছেন। আর এখানে বিজেপিরকে সুকান্তবাবু চক্রান্ত কোথা থেকে আসছে? তাহলে তো বিচার ব্যবস্থার আস্থা থাকবে না। কিন্তু যেভাবে নাম করে মুখ্যমন্ত্রী, দেখুন এটা ওনার হচ্ছে, দেখুন ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন আছেন, এটা ওনার ব্যক্তিগত মতামত। এখানে আইনের সঙ্গে কোনো রকমভাবে কিছু করা যায় না, কারণ আইনে আমি বললাম আপনাকে যে টেম্পল অফ জাস্টিস, অ্যান্ড টেম্পল অফ জাস্টিস হ্যাজ গিভেন দ্য রাইট ভার্ডিক্ট। হয়তো যারা চাকরি খুঁজছেন তাদের প্রতি সমবেদনা রয়েছে, যোগ্য প্রার্থীরা, কিন্তু অযোগ্য প্রার্থীদের তো বাঁচার তো জায়গা ছিল না। বাঁচার জায়গার তো সুযোগ দিয়েছিল রাজ্য সরকারকে, তাহলে রাজ্য সরকার বাঁচলো না কেন? তাহলে সেটা তো তবে রাজ্য সরকার বলবে, আমরা তো রাজ্য সরকারের সঙ্গে অ্যাটাচ না। অ্যাম্পেল অপরচুনিটি দিয়েছিল যে তুমি শর্ট আউট করো কবে মানে যোগ্য আর অযোগ্য, সেটা তো করেননি, এবং সবাইকেই মানে একবারে রাখতে চেয়েছিল সবার কথা ভেবে। তো সেটা তো যেটা ভুল করেছে রাজ্য সরকার সেটা তো মানতেই হবে, তার মাসুল তো দিতেই হবে। আজকে যোগ্য প্রার্থীদের তার মাসুল দিতে হচ্ছে, তবুও অনেক মানবিক রায় দিয়েছে যে অন্য দপ্তরে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য এবং 3 মাসের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট কমপ্লিট করার জন্য, এবং এজ রিল্যাক্সেশন যেটা দিয়েছে তারা বেনিফিটগুলো পাবে। অনেকটাই মানবিকতার সহিত এই রায় দিয়েছে। আরেকটা সেই বিষয় রাখবো, সেটা হচ্ছে এই যে গোটা বিষয় যখন চলছেন তখন মুখ্যমন্ত্রী আরো বেশ কিছু বিষয় রেখেছেন, যে
চক্রান্ত করে শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য স্কুলগুলোর দুরবস্থা আরো দূরীকরণ করার জন্য, মানে আরো খারাপ করে দেওয়ার জন্যই এই শিক্ষক বাতিল। এটা আমি দেখুন আপনার একসঙ্গে মানে আপনার মানে সঙ্গে সহমত পোষণ করলাম না, কারণ আজকে শিক্ষা ব্যবস্থার মানে বলতে লজ্জা লাগে, শিক্ষা দপ্তরের অর্ধেক লোক কিন্তু জেলে, শিক্ষামন্ত্রী থেকে শুরু করে অর্ধেক কিন্তু জেলে চলেছে। তো শিক্ষা ব্যবস্থার বেহাল তো হয়েই রয়েছে। আর আমি যখন অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি তখন তো আমার ভাবা উচিত ছিল না। আর আমি এক্সামিনেশন সিট দিতে পারলাম না কেন? ট্যাবুলেশন সিটগুলো আমি দিতে পারলাম না কেন? কার ল্যাচেস? আমি কেন ডিস্ট্রয় করবো? যে কোনো গভর্নমেন্ট নথি 5 বছর আগে ডিস্ট্রয় করা যায় না, তো সেখানে কেন করলো? দ্য ল্যাচেস কার পার্ট?